লন্ডন বৈঠকের পর নির্ভার বিএনপি, প্রধান উপদেষ্টাকে পক্ষপাতমুক্ত থাকার আহ্বান নেতাদের। যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ বলছে জামায়াত, হতাশ এনসিপি। সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে, এই দুটো সম্পন্ন হলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের তেমন মেজর আপত্তি নাই। এই সরকারের প্রধানতম কর্ম এবং এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা। নিরপেক্ষতা যেন বজায় রাখে এই সরকার। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল থেকে অফিস আদালত খোলায় রাজধানীর পথে জনস্রোত, লঞ্চে উপচে পড়া ভিড়। সময় মেনে চলায় ট্রেনের স্বস্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ, 6 জেলায় সড়কে ঝরল 14 প্রাণ। দেশের 58 জেলায় ডেঙ্গুর চোখ রাঙানি, 24 ঘন্টায় 1 জনের মৃত্যু। 50% রোগী বরিশাল বিভাগের। হটস্পট বরগুনা। কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। র্যাবের পোশাক পরে উত্তরায় দুর্ধর্ষ ছিনতাই, টেনে হেঁচড়ে গাড়িতে তুলে নগদ এজেন্টের কোটি কোটি টাকা কেড়ে নেয় দুর্বৃত্তরা। অপরাধী বাহিনীর কেউ হলেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক 2, দৃষ্টান্তমূলক বিচার দাবি। আগামী রমজানের আগে নির্বাচন হলে চলমান রাজনৈতিক সংকট কেটে যাবে বলে মনে করছেন বিএনপি নেতারা। একই সঙ্গে নির্বাচনের সময় সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ইউনূস তারেক বৈঠকের পর লন্ডনে বসে যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে সংস্কার ও বিচারের চেয়ে ভোটের বিষয়ে বেশি গুরুত্ব পাওয়ার হতাশ এনসিপিও। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, এখনও ঐকমত্যে পৌঁছাতে না পারলে সংকট বাড়বে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী রোডম্যাপ নিয়ে চলমান সংকটের মধ্যেই ইউনূস তারেক বৈঠকে গলেছে বরফ। সরকার ও বিএনপির মধ্যকার অনড় অবস্থানও সহজ হয়েছে নির্বাচনের তারিখের পরিবর্তনের ইঙ্গিতে। নির্বাচনের সম্ভাব্য তারিখকে অনেকে সাধুবাদ জানালেও জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। জামায়াত এক বিবৃতিতে বলেছে, যৌথ বিবৃতি মূলত দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। একটি দলের প্রতি অনুরাগ প্রকাশে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। আর এনসিপি বলছে, নির্বাচনকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে বিচার ও সংস্কারের বিষয়টি প্রাধান্য না পাওয়ায় হতাশ তারা। যেই প্রক্রিয়ায় জিনিসটা অ্যাপ্রোচ করা হচ্ছে, এটা রাজনীতির অন্য দলগুলোর সাথে সরকারের পক্ষ থেকে একটা বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হয়েছে। জাতীয় নির্বাচন বিষয়টি কোনো একক ব্যক্তি বা একক দল নয়। এই অবস্থায় ভোটের সময় পুনর্নির্ধারণ নিয়ে যারা হতাশ তাদের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। সরকারকে নির্বাচনকালে নিরপেক্ষ থাকারও আহ্বান তাদের। এই সরকারের প্রধানতম কর্ম এবং এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা। সেই হিসাবে নাম কি হলো সেটা আমাদের কাছে বিষয় না, কাজ হবে এটা নিরপেক্ষতা যেন বজায় রাখে এই সরকার। ভোটটাকে জনগণ যেভাবে চায়, এই আতেলরা তো সেভাবে চায় না। যারা বলে এরা তো নিবন্ধিতই না, জীবনে একটা ইলেকশন করে দেখে নেয়, ভোটের দ্বারা কটা ভোট পায় আমরা দেখি। বিএনপি নেতারা বলছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারাই সংস্কার ও গণহত্যার বিচারকে এগিয়ে নিয়ে যাবেন। এগুলো শুধু প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে, এবং যাতে করে নির্বাচন না দিয়ে সময় কাটানো যায়। যে রাজনৈতিক দলটি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সংস্কারও এগিয়ে নিয়ে যাবে, বিচার প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাবে। এই বছরের ডিসেম্বরের শেষার্ধের মধ্যেই তফসিল ঘোষণা হওয়াটা বোধহয় বাঞ্ছনীয়, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত 45 থেকে 50 দিন সময় লাগে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস তারেক বৈঠক নিয়ে যারা সমালোচনা করছেন তারা বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিচ্ছেন। পার্শ্ব প্রতিক্রিয়া যারা জানাচ্ছেন, আমার কাছে মনে হয় তারা ওভার রিয়েক্ট করছেন। এটা বাস্তবতার সাথে মিল নাই এই রিয়েকশনের। বিএনপির প্রতি পক্ষপাতমূলক কোন আচরণ করে ফেলেছে এটা আমার কাছে মনে হয়নি, বরং এটাই যৌক্তিক বলে আমি মনে করি।
নির্বাচন যত ঘনিয়ে আসবে সংকট ততই বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐকমত্যে পৌঁছতে না পারলে ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিশ্চিত করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব 1-এর সদর দপ্তর পরিদর্শনে গিয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ভোট ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রাজনীতির মাঠে এখন আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন। চলছে নেতাকর্মীদের কথার লড়াই, আছে অভিযোগ পাল্টা অভিযোগও। এমন বাস্তবতায় ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি সাফ জানালেন, নির্বাচন ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারাও বলছেন, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রোল রয়ে গেছে। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব 1-এর সদর দপ্তর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই। এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দুই একটা ঘটনা যে ঘটে নাই তা না, দুই একটা চুরি হয়েছে, দুই একটা ছিনতাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় না। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে অফিস আদালত, তাই বাস, ট্রেন ও লঞ্চে ভোর থেকেই ছিল ঢাকামুখী জনস্রোত। পরিবারের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে ইটকাঠে নগরীতে ফিরছেন এই কর্মজীবী মানুষেরা। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। যমুনা সেতু এলাকায় 10 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীমুখী মানুষ। তবে লঞ্চ, ট্রেনে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি, ঈদের আনন্দ ফিকে হয়ে আসে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফেরার পথেই। শনিবার সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে দেখা যায় যাত্রীদের জটলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজ নিজ গন্তব্যে যেতে কাউন্টারগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমান যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। শনিবার ভোর থেকেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন। এতে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় অনেকটা থেমে থেমে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরম ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। প্রচুর জ্যাম, আমি সনকা থেকে জ্যাম ঠেলে আসতেছি। এই বড় দরকার থেকে হচ্ছে রাত্রে 9টা বাজে, এই পর্যন্ত এখনো পৌঁছায় নাই গাজীপুরে। প্রায় 10 ঘন্টার মতো সময় চলে গেছে অলরেডি। যে পরিস্থিতি দেখা যাইতেছে তাতে দেখা যাইতেছে যে আমার ঘর আজকে ঢাকা দেওয়া হবে না। গাড়িও কম এবং ভাড়াও দ্বিগুণ, সিট তো নাই। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। যাত্রী চাপ থাকলেও নেই ভোগান্তি। সরকারি ছুটি বেশি থাকায় অনেকটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে, আর কোনো ভোগান্তি হয় নাই। আমাদের ঈদ উদযাপন খুব সুন্দর হয়েছে। আমরা গ্রামে ঈদ কাটিয়ে তারপরে আমরা টুরিস্টে গেলাম, ঘুরে আসলাম। ঘুরে এখন অনেক ভালো লাগলো। এখন মনে করেন যে যার যার কর্মস্থলে এখন ছুটব। ভার্সিটি খুলে গেছে, ক্লাস শুরু, পড়াশোনা শুরু, আবার ব্যস্তময় জীবন শুরু আর কি। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দীর্ঘ ছুটির শেষ দিনে রাজধানীমুখী যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি না থাকায় স্বস্তির প্রকাশ করেন যাত্রীরা। তবে ভোগান্তিহীন যাত্রা শেষে সড়কে উঠতেই যানজটে পড়েন যাত্রীরা। সদরঘাট থেকে তাঁতিবাজার পর্যন্ত পুরো এলাকায় 2 ঘন্টারও বেশি সময় ধরে থাকে যানজট। ভিড়ও কম, আমরা সেফলি এসেছি, আবার সেফলি যাচ্ছি। কোনো হয়রানির ভিতরে ভোগান্তি পড়িনি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে আমরা। দীর্ঘ এই লম্বা ছুটিতে ঈদ আনন্দকে অবশ্যই বাড়িয়ে দিয়েছে। এত মানুষের চাপের কারণে 1 থেকে 1.5 ঘন্টা লাগতেছে এখানে আসার জন্য। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে 15 জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে অফিস আদালত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দিনে দুপুরে র্যাবের পোশাক পরে উত্তরায় দুর্ধর্ষ ছিনতাই। টেনে হিচড়ে গাড়িতে তুলে নগদ এজেন্টের কোটি কোটি টাকা কেড়ে নিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আর অপরাধী বাহিনীর কেউ হলেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার সকাল ৯টা রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট র্যাবের জ্যাকেট পরিহিত ৩ ব্যক্তি একজনকে জোর করে নিয়ে যাচ্ছেন একটি মাইক্রোবাসের দিকে। এরপর সেই ব্যক্তিকে তুলে নিয়ে রওনা দেয় মাইক্রোবাসটি। ভুক্তভোগীর সঙ্গে থাকা প্রায় ১,৮,০০,০০০ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে চলে যায় মাইক্রোবাসটি। পুলিশ বলছে এত টাকা স্থানান্তরে সহায়তা চাওয়া হয়নি পুলিশের। ওনারা পুলিশে হেল্পও চায় না, আমরা তো যারা যখন হেল্প চাই আমরা তার সাথে প্রোটেকশন দিই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছিনতাইকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও ছাড় পাবেন না। যদি সে র্যাবের হয় সেও ছাড়া পাবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এমন ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ না নিলে এমন ঘটনার হবে পুনরাবৃত্তি। টহল টিমটা বাড়ানো উচিত এবং জায়গাও পরিমাণটাও বাড়ানো উচিত। পুলিশ প্রয়োজন হচ্ছে একটা এরিয়া ভিত্তিক সেল গঠন করুক। বর্তমান পরিস্থিতিতে বড় অঙ্কের টাকা স্থানান্তরের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। পুলিশের যে সোর্সগুলো রয়েছে, সোর্সগুলোকে অ্যাক্টিভ করতে হবে। ঢাকার শহরে যে ক্রাইম জোনগুলো আছে, কারা সেখানকার চুরি বা ছিনতাইয়ের সাথে সহ অন্যান্য অপরাধগুলোর সাথে জড়িত, তাদেরকে তাদের বৈশিষ্ট্য বিবেচনায় সেখানে পুলিশের আলাদা আলাদা কার্যক্রম গ্রহণ করা। গভীর রাতে এবং ভোরে পুলিশি টহল আরও জোরদারের পরামর্শ তাদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, ছড়িয়েছে দেশের ৫৮ জেলায়। বরিশালের বরগুনা হয়ে উঠেছে রেড জোন। দেশে চলতি বছরে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫,৫৭০ জন, যার প্রায় ৫০% বরিশাল বিভাগে। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে মশা নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করলে ভয়াবহ রূপ নিতে পারে অন্যান্য জেলায়ও। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। রাজধানী ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রত্যন্ত জনপদেও। তথ্য বলছে, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং সুনামগঞ্জ ছাড়া দেশের ৫৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশা। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি বরগুনায়। ১৩ জুনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগেই ১২৪ জন আক্রান্ত, যার মধ্যে ৬৭ জনই বরগুনার। মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৪ জন বরগুনার আর ১ জন ঢাকার। এমন চিত্রকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। এখনও কিন্তু সিজন শুরু হয়নি। সামনের দিনগুলোতে ডেঙ্গু আরও বাড়বে। আগামী মাস, তারপরের মাসে ডেঙ্গু আরও বাড়বে। হাসপাতালগুলোকেও প্রস্তুতি থাকা দরকার যে বেশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য তাদের যেন প্রস্তুতি থাকে। সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকটি জেলার কথা বলতে পারি যে এই জেলাগুলোতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আগামী দিনগুলোতে খারাপ হবে। তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার। শুধু রাজধানী নয়, সারা দেশেই মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ডেঙ্গুর সংক্রমণ এলাকাগুলোতে সব জায়গায় এটা দরকার আছে। যদি কোথাও এরকম সম্ভাবনা দেখা যায়, সেখানে নিয়মিত বিরতিতে কীটনাশক ছিটালে বা ডেঙ্গু নিরোধ যে আছে ওষুধপত্র আছে সেগুলো ব্যবহার করলে এটা কমে আসবে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে ২০০ মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগ হলেও মৃত্যুহার বেশি ঢাকায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পর্যটক বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে ২ উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেছেন পাথর ব্যবসায়ীরা। ২ উপদেষ্টার গাড়ির বহর আটকে সিলেটের পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ। কোয়ারি লিজ দেওয়া হবে না, এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি।
এর আগে পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটকদের টানতে পাথর কোয়ারিগুলো পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হবে বিকল্প কর্মসংস্থান, নেওয়া হবে মহাপরিকল্পনাও। আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। পরে জ্বালানি উপদেষ্টা জানান, অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। তাই ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। ক্রাশারগুলো আছে, এগুলোকে দেখাতে সরাতে হবে, এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক 5 জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে পোশাক রফতানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে গড়ালো এখনো কাটেনি জটিলতা। এর মধ্যে আগামী 9 জুলাই শেষ হচ্ছে পাল্টা শুল্ক স্থগিতের 3 মাস। আগে 15% শুল্ক আদায় হলো, এখন ঘোষণা করা হয়েছে 37%। এই অবস্থায় সাময়িক সময়ের জন্য হলো ট্রাম্পের ট্যারিফ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছেন বিদেশি ক্রেতারা। আমাদের বায়ার আমাদেরকে একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে তোমরা এই আমাদের যে অর্ডারগুলি, বর্তমান অর্ডারগুলি এই 5 তারিখের আগে শিপমেন্ট করতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি অর্ডার পাওয়া সব তৈরি পোশাক আগামী 5 জুলাইয়ের মধ্যে জাহাজে পাঠানোর কাজ শেষ করতে হবে। এমনকি গত 2 মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 4 লাখের বেশি কন্টেনার ভর্তি কাঁচামাল পাঠিয়েছেন বিদেশি ক্রেতারা। এখনও বন্দরে পণ্যবাহী 40,000-এর বেশি কন্টেনার রয়েছে। কোনো ব্যবসার কিন্তু 35% প্রফিট হয় না, তাহলে সেটা যখন ওকে দিতে হবে, বায়ারকে দিতে হবে, না হলে আমাদের ম্যানুফ্যাকচারকে দিতে হবে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনার এক্সপোর্টটা করা অতীব জরুরি। তৈরি পোশাক রপ্তানিতে কাজ করে 21টি বেসরকারি অফডক। স্বাভাবিক সময়ে এইসব অফডক গার্মেন্টস পণ্য বোঝাই 2000 কন্টেনার রপ্তানি করলেও সম্প্রতি তা 3000 ছাড়িয়ে গেছে। আমরা আগে 2000 থেকে 2200 টিউ তৈরি পোশাক জাহাজীকরণ করেছি, এখন করছি প্রায় 3000 থেকে 3500 টিউ। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি শুল্ক ছাড়া পণ্য পাঠাতে বন্দরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের বন্ধে বায়ার প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কাঁচামাল আসতে থাকায় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। কাস্টমস এখানে যেন কোনো ধরনের আমাদের মাল শিপমেন্ট করতে বা মাল রিলিজ করতে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় আর কি। এই অবস্থায় গার্মেন্টস শিল্পের আমদানি করা কাঁচামালের ডেলিভারি দ্রুত করার পাশাপাশি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তাদের লোডিংয়ের যে প্রায়োরিটিটা রয়েছে সেটাও আমরা প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের পণ্য সঠিক সময়ে তাদের কনসাইনির কাছে পৌঁছাতে পারে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 836 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আমদানি করা কাঁচামাল যেমন সরাসরি চলে যাচ্ছে গার্মেন্টস কারখানায়, ঠিক তেমনি প্রস্তুতকৃত তৈরি পোশাক অফডক হয়ে উড়ে যাচ্ছে কন্টেনারে, আর এইসব কন্টেনার পাঠিয়ে দেওয়া হচ্ছে জাহাজে করে গন্তব্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।